আজকে এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকে অনেক কথা বলবে। ৮২,০০০ টাকার জন্য ট্রিটমেন্ট হলো না। দেখো এদিকটা ছড়িয়ে যাচ্ছে। ঘরের মধ্যে রোগ পুষে রাখতে চায় না। তুমি আপন হবে, মানুষ আপন হবে, কিন্তু রোগ কখনো আপন হতে পারে না। আমার যথারীতি গা হাত পা কাঁপছে। আমি আজকে এই ভিডিওটা করতাম না, তাও আমার মনে হলো যে না, তোমরা যারা আমাকে এত ভালোবাসো, এতটা খোঁজ খবর নাও, আমার মনে হয় ভিডিওটা করা খুব দরকার। আমি হসপিটাল থেকে বাড়ি আসার পরের দিন নীল পুজো করি। এবার নীল পুজোটা হচ্ছে গিয়ে কী বলতো, আমি ভেবেছিলাম যে সূর্যই করবে, আমি গায়ে উপোস থাকবো। তারপরে বললাম থাক, সকালবেলা একেবারে গঙ্গা স্নান সেরে আমি পুজো দিয়ে দিয়েছি, দেরি হবে না। তো ওই জন্য খুব একটা দেরি হয়নি। এবার ওইটুখানি টাইম যে আমি না খেয়েছিলাম, ভীষণ পরিমাণে যন্ত্রণা হয়েছে। তো ডক্টর কিছু টেস্ট দিয়েছিল, আমার ঠিক নামগুলো জানা নেই। ডক্টর টেস্টগুলো দিয়েছিল, ইকো দিয়েছিল, তারপর আরও অনেক কিছু দিয়েছিল। ইউএসজি তো ওটা তো মাস্ট রয়েছে, এক্স রে দিয়েছিল, ইসিজি দিয়েছিল, তারপর হচ্ছে গিয়ে পেট সিটি স্ক্যান দিয়েছিল। এখানে পেট সিটি স্ক্যান ৩৫,০০০ পড়বে। তো মানে আমি এটা বাইরের ডক্টর দেখিয়েছিলাম, তো পেট সিটি স্ক্যান করাতে বলেছিল। আজকের ভিডিওটা করছি, বিশ্বাস করো আজকে মানে ২রা বৈশাখ, কালকে পয়লা বৈশাখ গেছে। এতটা অসম্ভব যন্ত্রণা করছিল। আমি সূর্যকে বললাম তুমি যা হোক করে তুমি আমাকে এখান থেকে অপারেশনটা করাও, করিয়ে তুমি যেখান থেকে হোক টাকাটা ম্যানেজ করো। তো সূর্য বলল কি যে দেখো, ব্রেস্টের ব্যাপারটা আর এখানের গলব্লাডার স্টোনের অপারেশনটা, এটা এখানে দুটো একসাথে করলে প্রচণ্ড রিস্ক হয়ে যাবে, এখানকার ডক্টর করতে পারবে না। আর মেডিকেলের ডক্টর আমার বলে দিয়েছিল, মানে জাস্ট ফোনেই কথা হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে নিয়ে আসুন, আমরা ওটি করে দেবো। তো সেই কথা মতো আমরা বৃহস্পতিবার দিন যাইও। তো যাবার পরে আমি একটা শর্টসও ফেসবুকে আই থিঙ্ক আপলোড করেছিলাম। আমি সিএনসিআইতেও দেখিয়েছিলাম, পিজিতেও দেখিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে চিত্তরঞ্জনেও দেখিয়েছিলাম। তো তারপরে মেডিকেলে যখন ডক্টর বললো যে দুটো ব্রেস্ট কেটে বাদ না দিলেও আপনার একেবারে শিরার ওপরে হয়ে রয়েছে, আপনি কিন্তু হাত তুলতে পারবেন না। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্ট আলাদা, ভেলোরের ট্রিটমেন্ট আলাদা। যারা ক্যান্সার পেশেন্ট, ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট যারা রয়েছে, যারা মানে অনেকেই যাদের সাথে আমার ভেলোরে আলাপ হয়েছে, তারা অনেকেই বলেছে যে আমি কলকাতা থেকে ট্রিটমেন্ট করালে আমার ব্রেস্ট দুটো কেটে বাদ দিতে হতো, বা আগে ব্রেস্টে সার্জারি হবে, তারপরে হচ্ছে গিয়ে কেমো চলবে। এবার যার প্রত্যেকের প্রসেসার পুরোটাই আলাদা হয়। কারোর সার্জারি হয়ে কেমো চলে, কারোর কেমো দিয়ে সার্জারি করে, কারোর রেডিওথেরাপি চলে, কোনো সার্জারি হয় না, এরকম একটা ব্যাপার রয়েছে। আমার অত ব্রেস্ট ক্যান্সারের ওপর অত এক্সপিরিয়েন্স নেই। তো আমার একটা হচ্ছে কি, আমার তো প্রতিনিয়ত ওরাল কেমো তো ওটা কন্টিনিউ হয়েইছে। ব্যাপারটা কি বলো তো, এখানে মানে কালকে এত অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল। এবার কয়েকদিন আগে আমি দেখেছিলাম যে এই জায়গাটা নীলচে হয়ে গেছিলো, কিন্তু এই কয়েকদিন ধরে হসপিটাল থেকে আসার পর ব্যাপারটা আরও বেশি করে জিনিসটা দেখলাম। এবার আমি দেখো, আমার জায়গাটায় একবার দাঁড়িয়ে দেখো যে আমার জন্য এত ধার দেনা হয়েছে, এত লোন নেওয়া হয়েছে। আবার বিশ্বাস করো, আজকে আমি বলছি অন ব্লগে, যদি মানি না থাকতো না, আমি সত্যি ট্রিটমেন্ট করাতাম না। বিশ্বাস করো, আমি সত্যি ট্রিটমেন্ট করাতাম না। আমার মনের অবস্থা যে কী সেটা একমাত্র আমি জানি। আমাকে তো ভেলোরে ওটি করার কথা বলেছিল, ওটির ডেটও দিয়ে দিয়েছিল। তো আমি তো টাকা অ্যারেঞ্জ করতে পারিনি। তো ডক্টর তখনই বললো ঠিক আছে আপনি এই ডেটে আসুন, টাকা অ্যারেঞ্জ করে নিয়ে আসুন, আমরা তারপরে দেখছি কতটা কি কনসেশন করা যায়। তো হচ্ছে গিয়ে হ্যাঁ এটাই এই যে এটা আমার, দেখো জানি না বুঝতে পারছো কিনা, দাঁড়াও, এই যে
আমার অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে। এই যে অ্যাপয়েন্টমেন্ট কোথায় গেল, দেখো এখান থেকে আমি তো একা গিয়ে আমার অপারেশন হবে না। আমার সাথে যে গেছিল বা যার সাথে আমি হোটেল শেয়ার করেছিলাম, একসাথে একই হোটেলে ছিলাম, যে আমার সাথে গেছিল, একসাথে আমরা জার্নি করলাম, তো তারা খুব ভালো মতো জানবে আমার মানে কি সিচুয়েশন ছিল। একা কেন আমার বাড়ির লোক আমাকে ছেড়ে দিয়েছিল, আমার বর কেন একা ছেড়ে দিয়েছিল। তখন কোনো উপায় ছিল না, আমি আর এখানের ভরসায় থাকতে পারছি না, বিশ্বাস করো এখানের ভরসায় আমি থাকতে পারছি না। এখানে আমার অনেক ভুল ট্রিটমেন্ট হয়েছে, অনেক কথা বলেছে, অনেক কিছু হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে অনেকেই সাজেস্ট করছে এখানে যাও, ওখানে যাও, এটা করো, ওটা করো, তোমরা আমাকে অবশ্যই ভালোবাসো তাই এই সাজেস্টগুলো করছো। কিন্তু কি বলো তো, আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে ট্রিটমেন্ট করিয়েছি, আমার একটু কষ্ট হয়নি জানো তো। আমাকে চুচড়োতে বললো আপনার ভেন পাওয়া যাচ্ছে না, ভেন পাতলা, আপনি ল্যাবে চলুন। তাহলে এই পাতলা ভেনেই আমার 12টা কেমো চলেছে জানো তো। তখন মুখের দিকে তাকাচ্ছে, কি বলবো, আর কিছু তো বলার নেই। কিন্তু সেই জায়গা থেকে না আমার, যেটা বলছিলাম, শ্রীরামপুরে গেছিলাম। তো শ্রীরামপুরে গেছিলাম যখন, এই কিছু একটা নাম ছিল সুরক্ষা, বা আমার ঠিক মনে পড়ছে না, ল্যাবটার সুরক্ষা হবে না, কিছু মনে পড়ছে না। তো সেই জন্যই কালকে শ্রীরামপুর গেছিলাম। এবার গেছিলাম, আমরা যখন গেছি তখন হচ্ছে গিয়ে মানে আমাকে বললো যে আজকে তো কিছু হবে না, আপনি আসুন, এসে হচ্ছে গিয়ে আপনি ডেট নিয়ে যান। আর ইউএসজি আপনার অন্য ইউএসজি দিয়েছে, কি ইউএসজিটার নাম বললো, তো ওই ইউএসজিটা আপনাকে খালি পেটে করাতে হবে, জল খেয়ে, ভরপুর জল খেয়ে খালি পেটে আপনাকে করাতে হবে। তো আপনি অমুক তারিখে আসুন। তো সেই জন্য বললাম যে ঠিক আছে তাহলে চলো, আজকে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নেবো না, একেবারে ইউএসজি যখন করতে আসবো তখনই একবারে দিনের দিন সবগুলো করাবো। এবার আমার যা টেস্ট দিয়েছে ম্যাক্সিমাম 10,000 টাকার মধ্যে। তো এবার সূর্য বললো যে ঠিক আছে, আমি তো এখন অত অ্যামাউন্ট আনিনি, আর আমি এখন করতে পারবো না, ও পেশেন্ট তো খেয়ে দেই রয়েছে। তখন মানে ওখানকার স্টাফেদের কথা হচ্ছে আপনি একদিনই সমস্ত রিপোর্টগুলো করিয়ে নিন, আর হচ্ছে গিয়ে আপনি আজকে 2টো করাবেন, আবার পরের দিন আসবেন ইউএসজি করাতে, তার থেকে ভালো আপনি একদিন আসুন, এসে সমস্ত রিপোর্টগুলো করিয়ে নিন। তো এবার ফেরবার পথে এমন যন্ত্রণা উঠেছে, তারপর আমি ওখানে দাঁড়িয়ে 3-4 বার বমি হয়ে গেল, ভীষণ কষ্ট হচ্ছে পেটে। হ্যাঁ আমি জানতাম গলব্লাডার স্টোন রয়েছে, সে কেমোর টাইমে আমার যখন 4 নম্বর কেমোর সময় পেট সিটি স্ক্যান করতে দিয়েছিল, তখন আমরা পেট সিটি স্ক্যান করাইনি। তখন 4 ভাগে ফটো হয়েছিল, এমআরআই হয়েছিল, আল্ট্রাসাউন্ড হয়েছিল, থাইরয়েড এক্সরে হয়েছিল, ব্রেস্টের এক্সরে হয়েছিল, আর এমআরআই, যাই হোক সিটি স্ক্যান, এমআরআই এরকম কিছু একটা হয়েছিল। তো তখন আমরা জানতে পারি যে 2 mm জিনিসটা রয়েছে, তারপরে তো জানতে পারি 7 mm রয়েছে, তারপর এখন 24 mm। ডক্টরের কথা হচ্ছে যে আমার হচ্ছে গিয়ে যেই গলব্লাডারের যে স্টোনটা হয়ে রয়েছে, সেটা যদি যেই পিত্তথলিটা রয়েছে সেটা জুড়ে স্টোনটা হয়ে রয়েছে, এবার স্টোনটা তো বেরোতে পারবে না, তখনই কিন্তু ব্যথা ভীষণ রকম হবে। তো সেখান থেকে এখন ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে যে ধরো সূর্য আমার সাথে যাবে, আর এদিকে যে লোনগুলো রয়েছে, ঘর ভাড়া রয়েছে, সব থেকে বড় কথা ঘর ভাড়া থাকি, এবার 2 দিন লেট হবে, 3 দিন, 1 সপ্তাহ। এবার বাড়িওয়ালা তো সেটা শুনবে না, অবশ্যই ভীষণ ভালো, ওনারা ভীষণ সাপোর্টিভ। কিন্তু ব্যাপারটা কি বলতো, ধরো এই মাসে আমরা দিলাম না, তার পরের মাসে জমে গেল, তাহলে তখন আরও বেশি চাপ পড়ে যাবে। তাই সূর্য বললো যে দেখো সার্জারির ব্যাপার আছে, আমি 2 মাসের টাকা অ্যারেঞ্জ করে, ঠিক আছে, তারপরে যাব।
ঘর ভাড়া, তারপর আর যেই সমস্তগুলো লোনগুলো রয়েছে সেগুলোর টাকা অ্যারেঞ্জ করে তারপরেই আমি কিন্তু যাব। এবার সূর্যর গাড়ির হচ্ছে কি ইয়েলো নাম্বার প্লেট করতে হবে। তো এই নিয়ে সব নিয়ে একটা দিদির সাথে আমার কথা হলো। তো দিদিটা আমার ভিডিও দেখতো, কালকে আমার ভিডিওটা করা খুব উচিত ছিল কিন্তু আমি করিনি। তো দিদিটা আমাদেরকে ডাকলো, দিদিটার হাজব্যান্ড ডাকলো, ঠিক আছে, ফোন নাম্বার নিয়ে সমস্ত কিছু নিয়ে কথাবার্তা হলো। দিদিটার হাজব্যান্ড ডাকলো, ডেকে বললো যে সূর্য বারে বারে বললো যে দাদা আমার এই ডকুমেন্টস রয়েছে, আমার এই ব্যাপার, আমার কিন্তু গাড়িটা এখনও লোন চলছে, তো গাড়িটা কি বন্ধক রাখা যাবে? তো উনি বললেন যে হ্যাঁ বন্ধক রাখা যাবে, তুমি নিয়ে এসো, একবার শুধু নিয়ে এসো। তো সমস্ত কিছু কিন্তু ফোনে বলে দেওয়া হলো, হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু পাঠানো হলো। তারপরে গিয়েও মানে আমি যে কজনকে বলেছিলাম লোনের কথা যে তুমি 50,000 টাকা লোন তুলে দেবে, আমি তোমাকে 10,000 টাকা দেবো, আর 40,000 টাকা আমাকে নেবে। ভাবো সাপোজ তুমি 50,000 টাকা লোন তুলে দিয়েছো, তোমাকে 10,000 টাকা আমি দিয়ে দেবো, আর 40,000 টাকা নিয়ে আমি যাব। তো 40,000 টাকা নিয়ে যাব, তার কারণ ধরো সামনের মাসে আমি এই মাসে নিয়ে নেবো, সামনের মাসে 10 তারিখে লোনের ডেট। এবার তখন যদি আমি না দিতে পারি, তুমি 10,000 টাকা থেকে লোনটা তুমি দেবে। এবার এই ভেবে আমি অনেকজনকে বলেছিলাম, তার মধ্যে কেউ রাজি হচ্ছে না। তো এবার সূর্য বলল আর তো কোনো উপায় নেই, গাড়িটাই আমাকে করতে হবে। তো এবার যথারীতি দাদাটার সাথে কথা হলো, ওনারা নিজেরাই মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু, আমি আর নাম বলছি না, একটা বাজে ব্যাপার হবে, নিশ্চয়ই ওনারা ভিডিওটা দেখছেন। আমার ভীষণ শরীরটা খারাপ কালকে হয়ে গেছে, তার উপরে আমি এতটা ট্রাভেল করে সূর্যর সাথে গেলাম। দাদা বললো বারে বারে তুমি বোনকে নিয়ে আসবে আর মানিকে নিয়ে আসবে, ওদেরকে দেখার খুব ইচ্ছে, একবার নিয়ে এসো। তো ভীষণ রিকোয়েস্ট করলো সূর্য। এবার সূর্য বললো যে দেখো এত বড় উপকার করছে, তুমি চলো, তাহলে ভালোই হবে, তাহলে আমরা তৎকালে টিকিট কেটে আমরা বেরিয়ে যাব। তো দাদাটা বললো যে সূর্য বললো ম্যাক্সিমাম আমার 30-35,000 টাকা তুমি আমাকে অ্যারেঞ্জ করে দাও, আর দুজন বলেছে লোন তুলে দেবে, তো তাহলেই আমার হবে। তো এবার দাদাটা যথারীতি সমস্ত কিছু হ্যাঁ বললো। এবার বাড়িতে যখন গেলাম আমরা, তো কাগজপত্র সব কিছুই নিয়ে যাওয়া হয়েছিল, তখন গিয়ে বাড়িতে গিয়ে বলছে যে না এটা তো লোনের গাড়ি হবে না। তার বউ আমার সাথে ভিডিও করলো, ঠিক আছে। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাড়ি আসার পর একটা কথাই মনে হলো যে আমি তো আপনাকে বলেছিলাম যে আমার এটা লোনের গাড়ি, তারপরেও আমাদেরকে আপনারা যাওয়া করালেন। এবার এত দূর গেলাম, একটা তেল খরচা বলো, একটা শরীরের উপর ধকল, আমার এখানে যাওয়ার কোনো কথাই ছিল না। আমি গেছি শ্রীরামপুরে যেতাম, আমার কাজ মেটাতাম, আমি চলে আসতাম। সেই জায়গায় আমাকে নিয়ে সূর্যকে যেতে হলো, আমার শরীরটা ধকল গেল। এবার ওনারা বললেন যে ভিডিও, প্রথমে তো যাওয়া মাত্র ভিডিও করলো, দেখো এই এই ব্যাপার, ইনি এসছে এই ওই। তারপরে কি গাড়ির ব্যাপারটা নিয়ে গিয়ে যখন কথা বলা হলো, তখন বলছে না লোনের গাড়ি, আপনি তো এটা বলেননি। আমি বারবার করে, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের টেক্সটটাও দেখাবো, অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখাবো, কিন্তু এগুলো দেখানো উচিত না, যদিও কারোর পারমিশন ছাড়া কোনো কিছু পাবলিশ করা উচিত না। তো সূর্য কিন্তু টেক্সট করলো দাদা আমার কিন্তু এটা লোনের গাড়ি, লোনের গাড়ি বলে কিন্তু আমি আমার র্যাপিডোতে আমি ইয়েলো নাম্বার প্লেট করতে পারছি না। তো সেই জায়গায় গিয়ে আর বললো যে না না কোনো অসুবিধা নেই, আপনি আসুন না, আমি করে দেবো। তাহলে এগুলো একটা হ্যারাসমেন্ট হলো। তো এটা গেল। এবার হচ্ছে গিয়ে আমার 82,000 লাগবে, এটা আমি আর আগেও হচ্ছে গিয়ে যখন ভেলোর থেকে আমি বেরোই তখনও আমি বলেছিলাম, যে আমাকে অমুক ডেটে আসতে বলেছে, অমুক তারিখে অমুক টাকা অ্যারেঞ্জ করে নিয়ে। তো দেখি কতদূর কী হয়, যদি দুজন মানুষ লোনটা তুলে দেয় তাহলে খুবই ভালো হবে, খুবই ভালো। আর আমি যেসব জায়গায় মানে যেখানে ডাক্তার দেখালাম প্রাইভেটে, সেখানে আশেপাশে সব খবর পেলাম যে এখানে তুমি ধরো, আমি বলছি 10,000 টাকায় ধরো, মানে 5,000 টাকা ধরো তোমার অপারেশন করলো, 5,000 টাকার পরেও তোমার দেখা গেল 20,000 টাকা বিল বানিয়ে দিল, 5,000 টাকা ওটি করে দিল। ওটি করে দেওয়ার পর তোমাকে তো ওষুধ নিতেই হবে। এবার ওষুধ নিতে গেলে তোমার হচ্ছে গিয়ে তখন তো যদি দেখো 20,000 টাকার বিল হয়ে গেছে, তখন বাধ্যতামূলক তোমাকে কিন্তু নিতেই হবে।
এবার রইল বাইরে আমাকে গলব্লাডার স্টোনে 35 বলেছে, এবার কিছু কনসেশন করবে, আর হসপিটালে আমাকে ওটি করবে না যেহেতু ব্রেস্ট রিলেটেড ব্যাপার রয়েছে। আমি এর আগে একটা শর্টসও দিয়েছিলাম, আমি দেখাতো, এই দেখো জায়গাগুলো নীলচে হয়ে, আমি যখন আমি কেমো নিতাম ঠিক আছে, তখনও সেই দিনগুলোতে শুনতে হয়েছিল যে ওর তো কিছু হয়নি, ব্লাড ক্যান্সারে কেমো লাগে না। তখন হয়েও মানুষের কাছে এত কথা শুনতে হয়েছিল, সেই কথাগুলো হজম করে ফেলেছি। তাই প্রত্যেককে বলি তোমার ভালো হোক, তোমরা যারা এরকম বলছো, যাদের কোনো কিউরিয়াসিটি রয়েছে আমাকে নিয়ে স্পেশালি, তোমরা আসো, এসে আমাকে ভেলোর নিয়ে চলো, ঠিক আছে? দেখো ডক্টর কি বলছে। একটা ফেসবুকে শর্টস বা রিল আমি আপলোড করেছিলাম, তো সেখানে আমি তোমাদেরকে দেখিয়েওছিলাম জিনিসটা। এই দিকটায় দেখো, এই দিকটায় ছড়িয়ে যাচ্ছে, মানে এই জায়গাটা আমি যে চুল করছি সেটাতেও কোনো আমার শান নেই, কোনো শান নেই, কোনো শান নেই। দেখো আমি যদি চিমটিও কাটি এখানে আমি কোনো শান পাচ্ছি না, কোনো না। আমি প্রথমে ভাবছিলাম যে এখানে যেহেতু আমার বায়োপসি হয়েছে 2 বার, তো ওই কারণে হয়তো কোনো রকম কিছু প্রবলেম হচ্ছে, বা অনেক সময় এখানটা আমি কিছু সার পাই না, এইটুখানি জায়গা আমার এখনও মানে কোনো কিছু মশা ফশা কামড়ালেও আমি বুঝতে পারি না। এবার সেই জিনিসটা আস্তে আস্তে আমার এই দিকটা পুরোটা হয়ে যাচ্ছে, এই দিকটা পুরোটা হয়ে যাচ্ছে, এইখানটা তো আমার আস্তে আস্তে, এই দেখো আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। এবার অনেকে অনেক রকম কথা বলবে এই ভিডিওটা দেখার পর। দেখো সত্যি কথা বলতে কি বলতো, আজকে যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকে সেই একমাত্র জান। দেখো অনেকের কাছ থেকে হেল্প চেয়েছি, অনেককে বলেছি লোন তুলে দেওয়ার জন্য, এবার সবাই স্বাভাবিক বাঁচবে তো, লোন দিতে পারবে তো, তো সেই জন্য অনেকে পিছিয়ে যাচ্ছে। যদি চেনাশোনা ওর বন্ধুর বউরা, মানে 2টো বন্ধু তুলে দেওয়ার চেষ্টা করছে, এখন দেখা যাক যদি হয়ে যায় তাহলে তো ইমিডিয়েটই চলে যাব। কিন্তু কি বলো তো, কেউ ভি ঘরের মধ্যে রোগ পুষে রাখতে চায় না। তুমি আপন হবে, মানুষ আপন হবে, কিন্তু রোগ কখনো আপন হতে পারে না। আমারও ইচ্ছে করে জানো তো যে আমিও ঘুরে বেড়াই, আমিও ভিডিও বানাই, আমিও অনেক কিছু করি, অনেক স্বপ্ন পূরণ করি, মানিকে নিয়ে সময় কাটাই, কিন্তু আমার শরীরের মধ্যে যে যন্ত্রণাগুলো হচ্ছে সে একমাত্র আমি জানি। আমার এখানে কার্ডও রয়েছে। আমার এখানের কার্ডটা হচ্ছে কি এখানে ভ্যালিড না, মানে এখানে ভ্যালিড হবে না। আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড দেখতে পাচ্ছ। আমি এর থেকে বেশি এটা শো করবো না। এখানে আমার পার্সোনাল কিছু ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে, তো এই জন্য আমি এখানে সেইভাবে আমি কিছু শেয়ার করলাম না তোমাদেরকে। তো এটা হচ্ছে গিয়ে আমাকে ভেলোর থেকেই করিয়ে দিয়েছিল। এবার মানে আমার যেটা হচ্ছে গিয়ে আমাকে অপারেশান করানোর পর যেই অ্যামাউন্টটা আমাকে বলবে যে হ্যাঁ এত টাকা খরচ হতে পারে, তো রেস্টিমেট যাকে বলে, তো এই রেস্টিমেটটা হচ্ছে গিয়ে নেওয়ার পর আমি এই কার্ডটা আমি ইউজ করতে পারবো। এখানে আমি সমস্ত কিছু বেরও করে নিয়েছি। এই দেখো এটা হচ্ছে গিয়ে 25 কার্ড, 25-এর এই যে টেস্ট ফেস্ট সমস্ত কিছু দেখতে পাচ্ছি 2660। এই যে এই টেস্টগুলো আমার, এটা কমনই, এটা হবেই আমার। আরও কিছু ল্যাব অর্ডার দিয়েছিল, সেগুলো তো আমি কিছু করাইনি, তবে ল্যাব অর্ডার আমার ওটাই রয়েছে 82660 সামথিং কিছু হবে। তো এখন 80-90 আমি এর আগেও ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম, তোমরা যারা দেখো আমার প্রতিনিয়ত ভিডিও, তো এখন দেখা যাক 40 করেও যদি 2টো দিদি আমাকে লোনটা তুলে দেয়, বৌদিরা, তাহলে খুবই ভালো হবে। তো ওনারা বলেছে যে হ্যাঁ কোনো অসুবিধা নেই, লোন তুলে দেবো।
তো ধরো আমার অলরেডি উজ্জীবনের লোন চলছে, বন্ধন ব্যাংকেরও লোন চলছে, আমার হবে না। আর ওনারা উজ্জীবনের ওনাদের শেষ হয়েই এসছে, দুটো দিদিরই, মানে ওরা দুই যা, তো ওরা দুজনই লোন তুলে দেবে। এখন দেখা যাক কী হয়। অনেকেই রাজি হয়ে পরের দিন না বলে দিয়েছে, বর মানবে না, বর রাজি হচ্ছে বউ রাজি হচ্ছে না, যেটা হয় আর কি। তো এই হচ্ছে গল্প। ভীষণ এই জায়গাটায় মানে অস্বস্তি হচ্ছে, যাকে বলে এই জায়গাটা অস্বস্তি হচ্ছে। তো যাকে অনেক কথা বলে ফেললাম, একভাবে বসে থাকতে পারি না। ভিডিওটা যে কতবার কাটলাম, কেটে যে এডিট করলাম তার নেই ঠিক। পজ করে শুয়ে বসে ভিডিওটা করলাম। যাকে তোমরা পাশে থেকো, সাথে থেকো, এটাই বলবো, আর কিচ্ছু এর থেকে বলার নেই। আমি কারোর মনে আতঙ্ক ছড়াচ্ছি না, কারোর মনে নেগেটিভিটি ছড়াচ্ছি না, ছড়াইনি, ছড়াবও না। এবার যার যেটা ভাবার সে ভাবুক, আমার আর কিছু বলার নেই।